ইহুদিরা সংখ্যায় কম হয়েও কেন এত এগিয়ে? কেন তারা সবার উপরে যেতে পারে? সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় তাদের দাপট কেন? তারা প্রায় সকলে একই মন মানসিকতা সম্পন্ন কেন? ইসরায়েলের কয়েকটি হাসপাতালে 3 বছর কাজ করার কারণে বিষয়টি নিয়ে গবেষণার চিন্তা আসে একজনের মাথায়। ইহুদিরা ইঞ্জিনিয়ারিং, সঙ্গীত, জ্ঞান বিজ্ঞান সহ জীবনের প্রায় প্রতিটা ক্ষেত্রে অন্যদের থেকে অনেক এগিয়ে, এবং বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে। খাদ্য, অস্ত্র, ফ্যাশন, ফিল্ম ইন্ডাস্ট্রি ইত্যাদি সহ পৃথিবীর প্রায় 70%-এর কাছাকাছি ব্যবসা প্রতিষ্ঠান এদের দখলে। স্রষ্টা কি তাদের এই বিশেষ ক্ষমতা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে? এটা কি নিতান্তই কোনো কাকতালীয় ব্যাপার, নাকি ব্যাপারটা মানুষ সৃষ্ট? ফ্যাক্টরি থেকে যেমন বিভিন্ন জিনিস বানানো যায়, তেমন করে কি বুদ্ধিমান ইহুদি বানানো সম্ভব? প্রথমে শুরু করা যাক মহিলাদের গর্ভ অবস্থায় প্রাক প্রস্তুতি দিয়ে। ইসরায়েলের প্রথমে যে জিনিসটা নজরে আসে সেটা হচ্ছে গর্ভবতী মায়েরা সবসময় গান বাজনা এবং পিয়ানো বাজাবে এবং তাদের স্বামীদেরকে নিয়ে গণিতের বিভিন্ন সমস্যার সমাধান করবে। গর্ভবতী মহিলারা সবসময় তাদের সাথে গণিতের বই সাথে নিয়ে ঘুরে, যেটা দেখে সত্যিকার অর্থেই খুব আশ্চর্য হবেন আপনি। এমনকি একবার একজন গণিতের সমাধানও করে দিয়েছিল, তো তার মুখ থেকে আজকে কিছু কথা শুনে নেই। আমি একবার একজনকে জিজ্ঞেস করছিলাম যে এটা কি তুমি তোমার গর্ভের সন্তানের জন্য করছো? তখন সে উত্তর দিয়েছিল, হ্যাঁ, এটা আমরা করি যাতে শিশু গর্ভাবস্থায় থেকেই প্রশিক্ষণ নিতে পারে। বাচ্চা প্রসবের আগ পর্যন্ত তারা তাদের এই গণিতিক সমস্যার সমাধান চালিয়ে যায়। এরপরে যে জিনিসটা আমি পর্যবেক্ষণ করি সেটা হচ্ছে তাদের খাদ্যাভ্যাস। গর্ভবতী মায়েরা খেজুর আর দুধ খেতে খুব ভালোবাসে। দুপুরের খাবারের তালিকায় থাকে রুটি এবং মাছ, অন্য বাদামযুক্ত সালাদ। তারা বিশ্বাস করে যে মাছ মস্তিষ্কে পুষ্টি সরবরাহ করে। এছাড়াও গর্ভবতী মহিলাদের কড লিভার খাওয়া ইহুদি সংস্কৃতির একটি অংশ। আমি যখন রাতের খাবারের দাওয়াতে অংশ নিতাম তখন দেখতাম তারা সবসময় মাছ খেতে খুব পছন্দ করত এবং মাংস পরিত্যাগ করত। তাদের বিশ্বাস মতে মাছ এবং মাংস দুটি একসাথে খেলে তার শরীরের কোনো কাজে লাগে না। অপরদিকে সালাদ এবং বাদাম তাদের খাদ্য তালিকায় অবশ্যই থাকবে। তারা যে কোনো প্রধান আহারের আগে ফল খাবে। তারা বিশ্বাস করে যে যদি প্রধান আহারের পরে ফল খাওয়া হয় তবে তার নিদ্রার উদ্বেগ ঘটাবে, যা পাঠ গ্রহণের ক্ষেত্রে বাধার কারণ হয়ে দাঁড়াবে। বাচ্চারা কি খাবার খাবে সেটা সবসময় তাদের পিতামাতা ঠিক করে দেয়। প্রথমে ফল খাবে, এরপর প্রধান খাবার খাবে, যেমন রুটি, মাছ, এরপর কড লিভারের তেল খাবে। আমার দেখা মতে প্রত্যেকটি ইহুদি বাচ্চারই সাধারণত 3টি ভাষার ওপর দখল থাকে: হিব্রু, আরবি এবং ইংরেজি। শিশুকাল থেকেই প্রত্যেকটি বাচ্চাকে ভায়োলিন এবং পিয়ানো বাজানোর প্রশিক্ষণ দেওয়া হয়। তারা বিশ্বাস করে এতে করে তাদের আইকিউ লেভেলের বৃদ্ধি ঘটে এবং বাচ্চারা মেধাবী হয়ে বেড়ে ওঠে। জিউস বিজ্ঞানীদের মতে সঙ্গীতের কম্পন মস্তিষ্কের কোষগুলো উদ্দীপিত করে। এ কারণে ইহুদিদের মাঝে এত মেধাবী মানুষ দেখা যায়। প্রথম থেকে 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত তাদেরকে গণিত এবং ব্যবসায় শিক্ষা শেখানো হয়। বিজ্ঞান তাদের 1 নম্বর পছন্দের বিষয়। ইহুদি বাচ্চারা কিছু বিশেষ ক্রিয়ায় অংশগ্রহণ করে, যেমন দৌড়, ধনুর্বিদ্যা এবং শুটিং। তারা মনে করে শুটিং এবং ধনুর্বিদ্যা তাদের মস্তিষ্ককে সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাহায্য করে। উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান শিক্ষার উপর বিশেষ জোর প্রদান করা হয়। এ সময় তারা বিভিন্ন জিনিস বানানোর চেষ্টা করে থাকে। এর মধ্যে সব ধরনের প্রজেক্ট থাকে। যদিও তাদের বানানো কিছু জিনিস অনেক হাস্যকর এবং ব্যবহার অযোগ্য লাগতে পারে, কিন্তু সবকিছুতেই গুরুত্বের সাথে মনোযোগ দেওয়া হয়, বিশেষ করে যদি সেটা হয় যুদ্ধোপকরণ, ওষুধ কিংবা যন্ত্রবিজ্ঞান। যে সকল প্রকল্প বা ধারণাগুলো সফলতা পায় সেগুলোকে উচ্চবিদ্যা পাঠগুলোতে পাঠিয়ে দেওয়া হয় আরও ভালোভাবে গবেষণা করার জন্য। বিশ্ববিদ্যালয়ের শেষ বছরের ব্যবসা শিক্ষায় অনুষদকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। ব্যবসা শিক্ষার সকল ছাত্রছাত্রীকে একটি করে প্রজেক্ট দেওয়া হয় এবং তারা শুধুমাত্র পাশ করতে পারবে যদি তাদের গ্রুপ সেই প্রজেক্ট থেকে $1 মিলিয়ন লাভ করতে পারে। অবাক হওয়ার কিছুই নেই, এটাই বাস্তবতা। এবং এই কারণে পৃথিবীর অর্ধেকেরও বেশি ব্যবসা প্রতিষ্ঠান ইহুদিদের দখলে। তারা প্রার্থনা করবার সময় সবসময় তাদের মাথা ঝাঁকায়। তারা বিশ্বাস করে তাদের এই কার্যকলাপ তাদের মস্তিষ্ককে আরও অধিক পরিমাণে অক্সিজেন সরবরাহ করে। জাপানিদের দেখলে দেখতে পাবেন যে তারা একজন আরেকজনের সাথে দেখা হলে মাথা নামিয়ে সম্মান করে এবং এটা তাদের সংস্কৃতির অংশ। আর জাপানিদের মাঝে অনেক মেধাবী দেখা যায়। জাপানিরা কাঁচা মাছ খেতে অনেক পছন্দ করে। আপনার কি মনে হয় মাথা নাড়ানো এবং কাঁচা মাছ খাওয়ার ব্যাপারটা কাকতালীয় কোনো ব্যাপার? আমেরিকা ইহুদিদের বাণিজ্যিক কেন্দ্র নিউ ইয়র্কে অবস্থিত, যেখান থেকে তাদের জন্য খাদ্য সামগ্রী সরবরাহ করা হয়। যদি কোনো ইহুদি ব্যক্তি লাভজনক কোনো আইডিয়া থাকে তাহলে সেই বাণিজ্যিক কেন্দ্র হতে সুদবিহীন মূলধনের ব্যবস্থা করে দেওয়া হয় এবং সেটাকে সফল করতে সব ধরনের সহযোগিতা প্রদান করে থাকে। একইভাবে জিওস কোম্পানিতে যেমন স্টারবক্স, লেভাইস, হলিউড, কোকাকোলা, ডাঙ্কিং ডোনাট সহ যে সকল প্রতিষ্ঠান রয়েছে তাদের ফি স্পন্সরশিপ দেওয়া হয়। নিউ ইয়র্কে ডাক্তারি পাশ করে যে সকল ছাত্রছাত্রী বের হয় তাদেরকে এই বাণিজ্যিক কেন্দ্রের আওতায় নিবন্ধন করে বেসরকারিভাবে প্র্যাকটিস করতে সুদবিহীন লোনের ব্যবস্থা করে দেওয়া হয়। এখন আমি বুঝতে পারছি কেন নিউ ইয়র্ক এবং ক্যালিফোর্নিয়ায় বিশেষজ্ঞ ডাক্তারের এত অভাব। আমি আগেই বলেছি ধূমপানের কারণে বংশ পরস্পরায় বোকা গর্দভ এক প্রজন্ম বেড়ে ওঠে। 2005 সালে সিঙ্গাপুরে ধূমাপ্রিয়রা সমাজ থেকে বিতরিত এবং 1 প্যাকেট সিগারেটের দাম $7। ইসরায়েলের মতোই ধূমপান সেখানে প্রায় নিষিদ্ধ। সিঙ্গাপুরের সরকার ব্যবস্থা অনেকটা ইসরায়েলের মতন, আর এ কারণে সে দেশের বিশ্ববিদ্যালয়গুলো অনেক উচ্চমানের, যদিও দেশটির আয়তন কেবলমাত্র আমেরিকার ম্যানহাটান শহরের সমান।
এবার একটু ইন্দোনেশিয়া দেশটার দিকে তাকান। সেখানে মোটামুটি সবাই ধূমপান করে। এক প্যাকেট সিগারেটের দাম খুবই সস্তা, মাত্র 0.7 মার্কিন সেন্ট। ফলাফল লক্ষাধিক মানুষ, কিন্তু জনসংখ্যার খুব কম সংখ্যক মানুষ মেধাবী। দেশটির বিশ্ববিদ্যালয়ের সংখ্যা আপনি হাতে গুনে বলে দিতে পারবেন। এমন কোনো কিছু তারা উৎপাদন করে না যা নিয়ে তারা গর্ব করতে পারে। নিচুমানের প্রযুক্তি, এমনকি তারা তাদের নিজেদের ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় কথাও বলতে পারে না। যেমন তাদের দেশের মানুষের জন্য ইংরেজিতে ভালো দখল নেওয়া অনেক কষ্টসাধ্য ব্যাপার। এর কারণ হচ্ছে ধূমপান করা, বাজে খাদ্য অভ্যাস এবং তাদের সংস্কৃতি। আজকের ভিডিও ধর্ম এবং জাতির মূল বিষয়বস্তু ছিল না। আমার মূল কথা ছিল, আমরা কি এদের মতন এমন একটা বুদ্ধিমান প্রজন্ম তৈরি করতে পারবো? উত্তর হ্যাঁ, হতেই পারে। কিন্তু এর জন্য আমাদের প্রতিদিনের খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। পরিবর্তন করতে হবে আমাদের বাচ্চা লালন পালনের পদ্ধতিকে। তাহলে হয়তো 3 প্রজন্মের পর এটা আমরা অর্জন করতে পারবো। আপনারা সবাই ভালো থাকবেন, শান্তিতে থাকবেন এবং মানবজাতির কল্যাণের জন্য একটি বুদ্ধিমান প্রজন্ম গড়ে তুলতে সক্ষম হবেন।